ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক। আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, নকল পাওয়া গেলে দায় প্রতিষ্ঠান প্রধানের শিক্ষামন্ত্রী। কাল ভোরে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। নেইমারকে খেলানোর ইঙ্গিত দিলেন আনচেলত্তি। আসসালামু আলাইকুম। ইফাতারা শরীফে স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসে বার্ষিক সভায় অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা ছাড়াও অন্তত 15টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কাজাখস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-র বেশি প্রতিনিধি অংশ নেন। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ার কর্পোরেশনের চেয়ারম্যানদের সাথে পৃথক বৈঠক করেন। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। বেইজিং এর দিয়াও ইউতাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের দালিয়ানে দুদিনের কর্মব্যস্ত সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে তার এই সফর ফলপ্রসূ হয়েছে। এখন অপেক্ষা বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সমঝোতা স্মারক স্বাক্ষর সহ বিভিন্ন চুক্তির বিষয়গুলো সামনে রয়েছে। তাই অপেক্ষা করতে হবে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং অর্থনৈতিক বিষয়গুলো কতটা প্রাধান্য পাবে সেদিকে। তাই আগামীকাল কর্মব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চায়না। দর্শক, প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহে চীনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সফরের সবশেষ খবর এবং প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে দালিয়ান সফর শেষ করে রয়েছেন বুলেট ট্রেনে। তার উদ্দেশ্য বেইজিং, চীনের বেইজিং অর্থাৎ রাজধানীতে আসছেন তিনি এবং তার সফর রয়েছে চীনের বেইজিং এ এবং দুদিন সেখানে সফর করবেন। মূলত এই সফরে, বেইজিং এর সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার বৈঠক রয়েছে, যেখানে দ্বিপক্ষীয় অনেক বিষয় উঠে আসবে এবং উঠে আসবে নানান বাংলাদেশ এবং চীনের মধ্যকার নানান বিষয়, যেখানে সবগুলো বিষয় হয়তো স্থান পাবে। শি জিনপিং এর সাথে বৈঠকের দিকে আসলে বাংলাদেশের অনেকে তাকিয়ে আছে এই কারণে, কারণ এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে চীনের বিনিয়োগ যেমন প্রসার লাভ করার আশা করা হচ্ছে, তেমনি পাশাপাশি বাংলাদেশের যেসব অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে পদ্মা দ্বিতীয় সেতু সহ মংলা বন্দর এবং তিস্তা ব্যারেজের মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে স্ত্রী ডাক্তার জুবাইদাকে নিয়ে তিনি রয়েছেন বুলেট ট্রেনে এবং দুদিনের দালিয়ান সফর তিনি কি সম্পন্ন করেছেন। বলা হচ্ছে যে তার এই সফর বেশ খানিকটা ফলপ্রসূ হয়েছে। এখন শি জিনপিং এর সাথে তার কি ধরনের বৈঠক হয়, সেই বৈঠকে কি ধরনের আলোচনা হয়, সেই বিষয়গুলো আসলে অপেক্ষা করতে হবে। সেখানে কি ধরনের বাংলাদেশের জন্য কতটা আশার বাতি দেখা যায়, কতটা মেলে সুফল, সেটা একটা বড় বিষয় দেখা দিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম সভায় অংশ নিয়েছেন, সেখানে কিন্তু মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে জলবায়ু ক্ষতিগ্রস্ত যে বাংলাদেশের মতো দেশগুলো, সেই দেশগুলোকে আসলে উন্নত দেশ সহযোগিতা করবে এমন বার্তা তারা দিয়েছেন এবং বলেছেন যে এই অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি প্রতিষ্ঠা করা এবং সন্ত্রাস দমন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এবং প্রযুক্তিগত উন্নয়ন সবকিছুই আলোচনায় প্রাধান্য পেয়েছে। এবং আগেই বলেছি যে 1700 প্রতিনিধি 90টি দেশের ও
বেশি এবং তারা সবাই নানান বিষয়ে বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞরাই অংশগ্রহণ করেছেন এইসব আলোচনায়। সন্ধ্যা নাগাদ চীনের বেইজিং এ এসে প্রধানমন্ত্রী তারেক রহমান হাজির হবেন। হয়তো বিকেলে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রেস উইং হয়তো একটি সংবাদ সম্মেলন করবে, সেখান থেকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এই সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আর পরনির্ভরশীল থাকবে না। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিরোধী দল নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। চীনের সাথে বাংলাদেশ, বিশেষ করে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি প্রায় $24 মিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে আজিমপুর গার্লস অ্যান্ড স্কুল কলেজে ঢাকা, ময়মনসিংহ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে 17 বছর ধরে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় 2027 সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। 2022 সালের পর থেকে অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের ভাতা জুলাইয়ে চালু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। 2027-এ এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁকে 50,000 টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন কমিটি আহ্বায়ক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাজিবুর রহমানের রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের পরই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে রাজধানীর গুলশানের অভিযান চালিয়েছে ডিএনসিসি। এ সময় বেশ কিছু নির্মাণাধীন ভবন, রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে একটি রেস্তোরাঁর পরিত্যক্ত পাত্রে এডিস মশার বিপুল লার্ভা পান টাস্কফোর্সের সদস্যরা। এই যে ডেঙ্গু নিয়ে এতদিন ধরে কাজ চলতেছে, রেস্তোরাঁ ছাড়াও অনেক আবাসিক ভবনের ছাদ ও বেসমেন্ট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে প্রথম অভিযান। প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্কফোর্সের যে, এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখব। মশার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্নের উত্তর দেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এই ওষুধের কার্যকারিতা 97 থেকে 100%, মানে এইটা ইফেক্টিভ, আমরা যেটাকে বলি সাসসেপ্টেবল। এখন পর্যন্ত কোনো স্টাডি বা এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে এই ওষুধটা অকার্যকর হয়ে পড়েছে বা এই ওষুধে কার্যকর হয় না। সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানায় ডেঙ্গু প্রতিরোধ টাস্কফোর্স। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 27 জুনের মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করা না হলে 28 জুন সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকায় বিক্ষোভ মিছিল, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক
অধ্যাপক নূর নবী মানিক এমন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতি গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে একটি স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকটির প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে লুটেরাদের বিচার, পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি উত্থাপন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র সহ 4 আসামিকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকার শ্রম আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আগামী 26 জুলাই পর্যন্ত আদালত তাদের এই জামিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বনানীতে সাজেদুল ইসলাম শুভ্রের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। ভোরে তাকে গ্রেফতার করা হয়। সকালে আদালতে প্রেরণ করা হলে তাদের জামিন মঞ্জুর করা হয়। শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় পুলিশ গ্রেফতার করে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধার মুখে বিএসএফ পিছু হটেছে। ফলে এসব ব্যক্তি বর্তমানে সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছেন। বিজিবি জানিয়েছে, ভোর 4টার দিকে সাপাহার আদাতলা সীমান্ত এলাকা দিয়ে 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। এদিকে দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 4 জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদেরকে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও কিছুটা কমেছে। সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ও 9টায় 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গতকাল বিকেলে উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে শুরু করে ডুবে যায় কিছু ধান, বাদাম সহ বিভিন্ন ফসলের ক্ষেত। তবে গত রাতেই নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় সকাল থেকে নিম্নাঞ্চলগুলো থেকে পানি নেমে যেতে শুরু করেছে। ফলে আপাতত স্বস্তি নেমে এসেছে নদীপাড়ের মানুষের মাঝে। সিরাজগঞ্জে 15 বছর পর ডাক্তার বাকি হত্যা মামলার রায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ 1-এর বিচারক লায়লা শারমিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা জাকারিয়া মাসুদ ও সদর উপজেলার বহলি ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ। আসামি রুহুল আমিন বাবুর মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার বিবরণীতে জানা যায়, 2011 সালে 16 এপ্রিল সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার বাকি মির্জাকে সরকারি কোয়ার্টারের নিজ কক্ষে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে 2012 সালের 20 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।